একেবারেই ভাববো না। সে যখন আমার কথা ভাবে না, আমি বা তার কথা ভেবে অস্থির হব কেন? আমাকে যে মন কঠিন করতেই হবে। হৃদয়ের সমস্ত দুর্বলতাকে দু হাতে চেপে ধরে আমি মনকে বুঝিয়ে বলবো। আর কিছুই বলতে হবে না, আমি সব বুঝে নিয়েছি। আপনি? আমি আপন মনে পথ দিয়ে হাঁটছিলাম, হঠাৎ এক ঝলক আলো ঠিকরে আমার চোখে পড়ে। আমি তাকিয়ে দেখলাম, ভেরি বিউটিফুল। কি বলছেন কি আপনি? যা বলা উচিত আমি তাই বলছি। তাছাড়া আমি সুন্দরের পূজারি। সুন্দরের পূজা করার জন্য এই গোলাপ ফুলটা নাও। কি তুমি ফুল ভালোবাসো না? আপনার সাহস তো কম নয়। একজন অপরিচিত পুরুষ হয়ে আপনি আমাকে। আরে মানুষ দূরেই থাকলে তো পর, আর কাছে এলেই তো আপন। আপনার কাছে এসেছি, আপনজন হয়ে গেছি, অতি বড় আপনজন। অর্থাৎ আমি? হ্যাঁ তুমি। তুমি পরম নির্ভয়ে দুহাত ছেড়ে ঝাঁপ দিতে পারো। আমাকে ঘিরে তোমার জীবন মধুময় হয়ে উঠবে। জানি মেয়েদের মিষ্টি কথায় ভুলিয়ে যারা বঞ্চনা করে, আপনি সেই সব মহাপুরুষের মধ্যে একজন। তবে কি চায়ে কোনো ভুল করলাম? কিন্তু আমাকে যে কিস্তিমাত করতেই হবে। তুমি আমাকে ভুল বুঝো না ডার্লিং। আমি তোমাকে চলো না ওই নির্জন জায়গাটা গিয়ে একটু বসি। ওখানে গিয়ে আমি তোমাকে সব কথা বলবো। দেখবে আমাকে ঘিরে আমার বুকে রাশি রাশি ভালোবাসা জমা হয়ে আছে। খবরদার, খবরদার, আর এক পা এগিয়ে আসবেন না বলে দিচ্ছি। যান, বেরিয়ে যান, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। যদি না যাই তাহলে ওই পাড়ার ছেলেদের ডেকে আপনার পেছনে লেলিয়ে দেবো। তখন ওই মাথাটা নিয়ে আস্ত নিয়ে আপনি ফিরে যেতে পারবেন না। তুমি ভুল করলে সুন্দরী। এই অম্লান চৌধুরী অভিধানে কোনো পরাজয় বলে শব্দ নেই। তোমাকে যখন আমার একবার ভালো লেগেছে, আমার এই বুকে একদিন না একদিন তোমাকে ধরা দিতেই হবে। আর সেদিন তোমাকে আমি বুকে চেপে ধরে আর এই সুগন্ধি গোলাপের পাপড়ি একটা একটা তোমরা কেউ হাসলে না। তোমাদের হাসি আমি সহ্য করতে পারছি না। আমি যেমন কাঁদছি ঠিক এইভাবে কাঁদতে হবে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের কান্না কেউ রোধ করতে পারবে না। দেখি আবার তুই বাইরে এসেছিস? আসবো না? আমার তো সব সময় ডাকছে গো। কে ডাকছে? তা তো জানি না, তবে তবে সে আমার সব সময় ডাকে। কিন্তু কিন্তু তুমি কি তাকে দেখেছো? হ্যাঁ, আরে আর আমি তো আর তোর মতো পাগল নই। পাগল? ঠিকই বলেছো, ঠিকই বলেছো। আচ্ছা আচ্ছা, এই পাগল কথার অর্থ জানো? তুমি বা কেমন করে জানবে? তুমি তো আর আমার মতো পাগল না। হ্যাঁ, তুমি যদি আমার মতো পাগল হতে তাহলে তাহলে আমার এই মনোভাবটা তুমি নিশ্চয়ই বুঝতে পারতে। আপনি ঠিক কথাই বলেছেন। দুঃখী না হলে কি দুঃখের মর্ম বোঝে? ঠিকই বলেছো মা, ঠিকই বলেছো। ফর্মুলা অনুযায়ী অঙ্কটা একেবারেই মিলে গেছে। কিন্তু কিন্তু তুমি তুমি কে মা? আমার সঙ্গে এভাবে কেউ তো আমার সঙ্গে কথা বলেনি। আমাকে আমাকে তোমার সঙ্গে নিয়ে যায় মা। আমি আরে বেলা ফ্যাচ ফ্যাচ করি না বুড়ো ভাম। আরে চল এখান থেকে। না, আমি এখন যাব না। আমার এখন অনেক কাজ বাকি আছে। আরে কি কাজ শুনি? আরে আমার এখন থানায় যেতে হবে। থানায় বড় বড় কাছে অভিযোগ জানাতে হবে। অভিযোগ? হ্যাঁ, অভিযোগ। অন্যায়ের বিরুদ্ধে অভিযোগ, সত্য মানুষের বিরুদ্ধে অভিযোগ। আমি জানতে চাই ন্যায় বিচার হবে কিনা। আমি জানবো ন্যায় বিচারে পাবে কি না পাবে।
আপনি কি করছেন? আরে তো সে আশা পূর্ণ হবে না রে বুড়ো শুকুর। আমি তোকে চিনি রে শয়তান। ওরে ওরে নিষ্ঠুর। ওরে তুমি চিরদিন এমনি ভাবে যাবে না রে। ছেড়ে দিন বলছি। এটা কি করছেন আপনি? ছেড়ে দিন। একটা অসহায় মানুষকে আপনি এভাবে। যা বড় বুড়ো। তুই এই যাত্রা খুব বেঁচে গেলে। আমি বাঁচবো, আমি বাঁচতে চাই। আমি সেই দিনের অপেক্ষায় বাঁচবো যেদিন যেদিন দেখবো পাপি তার রক্ত দিয়ে পাপের শাস্তি করেছে। আর আমি আনন্দে তাতই করে নাচবো, গাইবো। চলি ম্যাডাম। আবার আমাদের দেখা হবে। সেদিন তোমাকে না থাক, সময় তুমি সব বুঝতে পারবে। কি একটা অজানা আশঙ্কায় আমার বুকের ভিতরে যেমন কেঁপে কেঁপে উঠছে কেন? তবে কি অতে যত্নের আলম করা আমার সেই ভেঙে খান খান হয়ে যাবে? না মল্লিকা, তোমার স্বপ্নের কারিগর তোমার স্বপ্নকে সার্থক করতে নিজেকে সম্পূর্ণরূপে নিঃশেষ করে দেবে মল্লিকা। আদর্শ তুমি এসেছো? আমি তোমার কাছে না এসে থাকতে পারি মল্লিকা, তুমি তো জানো আমি পৃথিবীর সব কিছু ভুলে থাকতে পারি, কিন্তু তোমার এই মুখখানা যে আমি কখনো ভুলতে পারবো না মল্লিকা। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে একটা মুখ শুধু আমার চোখের সামনে বারবার ভেসে ফুটে ওঠে, আর সেটা হলো তুমি। বলো বলো আদর্শ, বলো, বারবার বলো, আবার বলো। তোমার মুখে এই কথাটা শুনতে আমার তো ভীষণ ভালো লাগে। বলো আদর্শ, বলো। কি তুমি কাঁদছো? তোমার চোখের জল, তুমি হ্যাঁ, কাঁদছো মল্লিকা? না মানে কি হয়েছে আমাকে বলো, কি হয়েছে? আদর্শ, আমার না ভীষণ 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 ভয় করছে আদর্শ। ভয়? আরে কিসের ভয় করছে তোমার? না মানে তুমি হয়তো কি হলো, চুপ করে গেলে? বলো। আচ্ছা আদর্শ, এমনও তো হতে পারে যে তুমি একদিন বহু দূর দেশে চলে গেলে আর আমি তোমার প্রতীক্ষায় বসে রইলাম। তুমি আর কোনোদিনও ফিরে এলে না। সেখানে গিয়ে একটা সুন্দরী মেয়েকে দেখে তুমি বিয়ে করে সংসারী হলে, তখন আমার কি হবে আদর্শ? বলো না, আমার কি হবে বলো না আদর্শ। বুঝেছি, তুমি আজও আমাকে বিশ্বাস করতে পারোনি, তাই না মল্লিকা? না না আদর্শ, না, ঠিক তা নয়। মানে আমি তো গরিবের মেয়ে আর তুমি মস্ত বড় ধনীর ছেলে, তাই আমার মল্লিকাকে আমি ওই আবর্জনায় নিক্ষেপ করব, তাই না মল্লিকা? না আদর্শ, আমি জানি না তুমি আমাকে কতখানি বিশ্বাস করো, কিন্তু একটা কথা মনে রেখো মল্লিকা, এই পৃথিবীর পঞ্চভূতের মাটিতে না মিশে যাওয়া পর্যন্ত কেউ তোমাকে আমার বুক থেকে আলাদা করতে পারবে না মল্লিকা, আলাদা করতে পারবে না। আদর্শ, ছাড়ো ওসব কথা ছাড়ো। আরে মল্লিকা, এত কষ্ট বুকে নিয়ে তুমি বেকার কষ্ট পেও না। তুমি তো জানো তুমি কষ্ট পেলে সেই কষ্ট যে আমার বুকে বড় বাজে। আমার ভুল হয়ে গেছে আদর্শ। আর এই ভুল দ্বিতীয়বার কখনো করবে না, কেমন? সেই সঙ্গে আরো একটা কথা মনে রাখবে। কি? যতই ঝড় ঝন্ডা আসুক না কেন, আমরা কখনো বিচলিত হব না, ঠিক আছে? আদর্শ, ছোট্ট একটা ভাষায় ভেসে চলেছি আমরা দুজনে, আমাদের ভালোবাসাকে সম্বল করে আমরা পৌঁছে যাব সেই চির স্বপ্নের দেশে, যেখানে অপেক্ষা করে আছে রাশি রাশি ভালোবাসা আর অনাবিল শান্তি।
আমি তোমার বুকে মাথা রেখে তোমার জন্যে বলবো, কি বলবে? মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর। চলে এসো মনের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর। চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। মনের দরজা খুলে দিলাম, এতদিন আর এত কাল পথে সন্ধ্যা সকাল, এতদিন আর এত কাল পথে সন্ধ্যা সকাল। মনে মনে ভাবতাম জানে, সামনে পেলাম দেখা তার। বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি আর। চলে এসো প্রাণের ঘরে, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। এই বেটা রাখো রে। কি বললি হারামজাদা শুয়োর? আমি ষাট? মস্ত বড় ভুল হয়ে গেছে, তুমি ছাড় না, তুমি একটা মস্ত বড় গাধা। কি বললি? খবরদার শুয়োর। আর একটা কথা বললে জুতি তোর মুখ লাল করে দেবো। হায় রে, তবু যদি জুতোটা নিজের পয়সায় কেনা হতো। তার মানে সারা ওই জামাই বাবুর ঘাট উঠকে খাচ্ছ, তার উপরে আবার লম্বা লম্বা কথা বলতে তোমার লজ্জা করে না? মানুষের একটা ঘেন্না বলে একটা জিনিস আছে, তোমার মধ্যে তার বিন্দুও মাত্র নেই। রাখো রে। এই যে ভয়ে একেবারে সে দিয়ে গেলাম, কোথায় যে লুকাবো তাই ভেবে পাচ্ছি না। কি আমার সঙ্গে রসিকতা করা হচ্ছে? মাথা খারাপ, তুমি হলে এই বাড়ির আত্মীয়, তোমার সঙ্গে কি আমি রসিকতা করতে পারি? হ্যাঁ শালা বাবু, এই বাড়িতে আর কতদিনই থাকবে? কেন? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? চোখের সামনে তো অনেক কিছু দেখলাম, আরো যে কতদিন দেখতে হবে কি জানি। সত্যি মানুষ যে এমন অমানুষ হতে পারে। Shut up, rascal! আমার জুতো পালিশটা হয়ে গেছে? না। কেন হয়নি? কেন? দাদাও আমাকে জুতো পালিশ করতে দেয়নি। কে? আদর্শ? ওই তোকে আস্কারা দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলেছে। সত্যি তো, এটা দাদাউর ভারী অন্যায়। ঠিক আছে, আমি বলে দেবো এখন। না না, আর কিছু বলতে হবে না রাখরি, আমি সব বুঝে নিয়েছি। সত্যিই আমলান, তুমি সেই এলে, বহু দেরি করে এলে। আরো একটু আগে আসলে আমার এত টাকা লোকসান হতো না। যাক, তবু আপনি নিজের ভালোটা বুঝতে পেরেছেন।
কর্তা বাবু কিছু বলবি না গৌরী? না, মানে শুধুই ভাবছি কি ভাবছিস? আলো আর আধারের মধ্যে কতখানি তফাৎ। কিন্তু কিন্তু একটা কথা যে রাখবেন কর্তা বাবু, মানুষ আলোকেই ভালোবাসে, আধারকে নয়, আধারকে নয়, আধারকে নয়। অসহ্য, অসহ্য আর অসহ্য। আপনি কি বলুন তো জামাই বাবু, একটা ছোট লোক চাকর জ্ঞান দিয়ে গেল, উপদেশ দিয়ে গেল বুঝি? আপনি আগে আমি কতদিন দেখেছি হুজুর, ওই ছোট বাবু নষ্টা মেয়েটার গলা জড়িয়ে ধরে তারা জগতের কল্যাণ কর্মা। বলতে পারো অম্লান, এখন আমি কি করব? জানাটা ছেটে দিতে হবে জামাই বাবু। আপনি আজই আদর্শকে সাবধান করে দে, ভবিষ্যতে যেন ওই ছোট লোক মেয়েটার সাথে যেন মেলামেশা না করে। কিন্তু চোখে রং লাগলে তাই সবার আগে ওই আদর্শর চোখ থেকে এই রঙিন চশমাটা খুলে নিতে হবে। অম্লান, আপনি নিশ্চিন্তে থাকুন জামাই বাবু, আমি বেঁচে থাকতে আপনাকে এর কারোর কাছে ছোট হতে দেব না। আর এই বংশ মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এই অম্লান চৌধুরী তার ক্ষুদ্র জীবনটাকে উৎসর্গ করতে সে নিজেই পিছপা হবে না। আহা, ছেলে তো নয়, যেন সোনার চাঁদ। বাবাজির কথা শুনে প্রাণটা একেবারে জুড়িয়ে তারা ব্রহ্মময়ী জগতের কল্যাণ কর্ম। শোনো চক্রবর্তী, আমার একটা উপকার করতে হবে তোমাকে। এই অধমকে লজ্জা দেবেন না হুজুর, আপনার উপকার করতে পারলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। তাছাড়া ওই ঈশ্বর মাস্টারকে আমি দু চোখে দেখতে পারি না। বেটা আমার সুদের কারবার একেবারেই বন্ধ করে দিয়েছে। ছোট লোক চাষাগুলোকে সঙ্গে করে দুঃখে আমার চোখে জল আসছে। ঠিক আছে, শোনো চক্রবর্তী, কানে কানে একটা কথা বলি। হ্যাঁ বলুন। এমন কি কঠিন কাজ হুজুর, আমি আজই মধুপুর গায়ে রটিয়ে দেবো। ঈশ্বর মাস্টারের মেয়ে নষ্টা, চরিত্রহীনা, দুশ্চরিত্রা। ঠিক আছে, এটা রাখো চক্রবর্তী। সে কি কাজের আগেই বকশিস? তুমি জানো না চক্রবর্তী, আমার সম্মান বজায় রাখতে, এই পরিতোষ ব্যানার্জির সম্মান বজায় রাখতে 10,000 টাকা খরচা করতেও আমি পিছপা হব না। কিন্তু ঠিক আছে ঠিক আছে, ঈশ্বর মাস্টার আর তার ওই নষ্টা মেয়েটাকে আমি কিচক বোধ করেই ছাড়বো, এই বলে রাখলো। তারা ব্রহ্মময়ী জগতের কল্যাণ কর্মা। আমার রক্তে গড়া সন্তান আমার মাথাটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিল। না, আমি আমি যে কথা কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। প্রগতিশীল যুগে মানুষের অধিকার নিয়ে বাঁচতে চাওয়াটা অন্যায় নয়, অথচ কোথা থেকে আসছো আদর্শ? মালিনী চর থেকে। ওখানে আবার মানুষ যায় নাকি? ওখানে তো মানুষই থাকে বাবা। তাই বলে আমার ছেলে হয়ে তুমি? মানুষের কাছে গেলে মানুষের জাত যায় না বাবা। আদর্শ, আমি জানি যে গরিবের সঙ্গে মেলামেশা ঠিক আপনি পছন্দ করেন না,
কিন্তু কিন্তু যে আমাকে ওখানে যেতে হবে বাবা, কারণ কারণ ওই চর থেকে তাদের যে উচ্ছেদ করার চক্রান্ত চলছে, সেই চক্রান্তের শিকার হয়ে আমি তাদেরকে নিরাশ্রয় হতে দেবো না বাবা। আদর্শ 25 বছর টানা 25 বছর তারা ওই চরে বসবাস করে জীবনযাপন করছে, আর সেই চর থেকে যদি কেউ তাদেরকে উচ্ছেদ করতে চায়, সবার আগে আমি কিন্তু বিদ্রোহ ঘোষণা করবো। কি বলছো তুমি আদর্শ? তুমি অনেক দূর এগিয়ে গেছো দেখছি, কিন্তু তুমি বোধহয় জানো না আদর্শ, এই পরিতোষ মজুমদারের অভিধানে কোনোদিন পরাজয় বলে কোনো শব্দ নেই। বাবা, আমি যা চাই, আমি আপনাকে অনুরোধ করছি বাবা, ওই সহজ সরল মানুষগুলোর বুকে দুঃখের পাহাড় নামিয়ে দেবেন না। ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি এই মানুষ বাবা, তাদেরকে ভালোবাসতে না পারেন, বাসবেন না, কিন্তু তাদেরকে কখনো বঞ্চনা করবেন না বাবা, বঞ্চনা করবেন না। কোথায় যাচ্ছ আদর্শ? আমি আমি জানি তুমি কোথায় যাচ্ছ, কিন্তু না, আর তোমার সেখানে যাওয়া যাবে না। কারণ ঈশ্বর মাস্টারের বাড়ি থেকে আজ থেকে তোমার যাওয়া বন্ধ। কারণ আমি চাই না তুমি ওই নষ্টা মেয়েটার সঙ্গে মেলামেশা করো। বাবা, হ্যাঁ, বাবা, কারোর সম্পর্কে সঠিক তথ্য না নিয়ে এই বিরূপ মন্তব্য করা ঠিক নয় বাবা। বিরূপ মন্তব্য? হ্যাঁ বাবা। ঈশ্বর মাস্টারের মেয়ে ফুলের মতো পবিত্রা, ওই নিন্দুকেরা তাদের নামে যতই কুৎসা রটাক না কেন বাবা, ফুল সে তো ফুলই থাকে বাবা। তাই নাকি? তুমি তাকে? আমি তাকে অনেক অনেক দিন ধরে চিনি বাবা। তোমার চেনার মধ্যে কিন্তু অনেক ভুল থাকতে পারে আদর্শ। আকাশের লক্ষ্য তারার ভিড়ে আকাশকে চিনতে যেমন মানুষকে ভুল হয় না, তেমনি এই লক্ষ্য মানুষের ভিড়ে আমার মল্লিকাকে চিনতে আমার কোনো ভুল হয়নি বাবা। তাহলে কি যা শুনেছি তা সব সত্যি? তুমি তাকে বিয়ে করতে চাও? হ্যাঁ বাবা, আমি তাকে বিয়ে করতে চাই বাবা। বন ফুল শুধু বনে ফুটে থাকবে তা তো হতে পারে না বাবা। আমি তাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠা করে এই ভীরু দুর্বল কাপুরুষকে দেখিয়ে দিতে চাই, এই দুর্বল কাপুরুষদের নিয়ে এই জগৎ সংসার নয়। চুপ করো, নির্লজ্জতার একটা সীমা তুমি ছাড়িয়ে গেছো। যদি তুমি মনে করে থাকো যে সন্তান স্নেহে আমি অন্ধ, তাহলে তুমি মূর্খের স্বর্গে বার করছো। আমার এই মুহূর্তে ইচ্ছা করছে বাবা, জীবনের কোনো অবস্থাতেই আমি আমার আভিজাত্যকে বিকে দিতে পারবো না। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ভবিষ্যতে আর কোনোদিন তুমি ওই মেয়েটার সঙ্গে মেলামেশা করবে না। আর সেই সঙ্গে এটাও শুনে রাখো, আমার মনোনীত পাত্রীকে আমি পুত্রবধূ করে ঘরে আনবো, আর তা যদি অন্যতা হয় তাহলে তোমাকে আমি ছেলে বলে মেনে নিতে পারবো না, কিছুতেই না, কোনো মতেই না। বাবা, একটা ঝড় উঠবে, ভয়াল ভীষণ ভয়ঙ্কর ঝড়, আর সেই ঝড়ের তীব্র একটা মৃত্যু অভিযান থেকে বাঁচাতে গিয়ে একটা চরম সত্যকে আমি এভাবে গলা টিপে শেষ করতে পারবো না। মল্লিকা আমার ছিল, ও আমার আছে, আমার থাকবে চিরদিন। ওই মিথ্যে আভিজাত্যের শিকার হয়ে একটা চরম সত্যকে আমি পারবো না, আমি আমার গলা টিপে শেষ করতে পারবো না।
বলছো রহিম? আমি ঠিকই বলছি মাস্টার বাবু। ওই দুর্গাধন চক্রবর্তীকে আপনি চেনেন না। ওই বেড়া হলো একটা পাক্কা শয়তান। আমি জানি রহিম, আমি ওকে অনেক দিন থেকে চিনি। কি বলছেন মাস্টার বাবু? ঠিকই বলছি। এই বয়সে আমি অনেক দেখলাম, একই ছাদের নিচে বাস করে বাবা ছেলেকে বিশ্বাস করে না, ছেলে বাবাকে বিশ্বাস করে না, ভাইয়ের বুকে ভাই ছুরি বসায়। বলতে পারো রহিম, সমাজটা আজ কোথায় এসে দাঁড়িয়েছে? আমি মূর্খ মানুষ, অত শত বুঝি না। তবে একটা কথা বলবো, আপনাকে যদি কেউ ছোট করতে চায় আমি তাকে ছেড়ে কথা বলবো না। তুমি ভুলিনি, আর আমি কোনো দিনই ভুলতে পারবো না মাস্টার বাবু। আমার ছেলেটার যখন কটিং হজুক হয়েছিল, মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত উঠছিল, সেদিন আপনি আমার পাশে এসে না দাঁড়ালে আমার ছেলেটা এতদিনে কবরের তলায় ঘুমিয়ে থাকতো। সেদিন আপনি আমার জন্য যা করেছেন সেদিন আমি কোনোদিনই শোধ করতে পারবো না মাস্টার বাবু, কোনোদিনই না। না না রহিম, এমন কিছু করিনি। মানুষের কর্তব্য পালন করেছি মাত্র। কজন মানুষ সেই কর্তব্য পালন করে বলতে পারেন মাস্টার বাবু? কই, সেদিন তো আমার জাত ভাইরা আমার পাশে এসে দাঁড়ায়নি, কারণ আমি যে গরিব। তাই আমার ছেলের জীবনের কোনো মূল্য নেই। তাই তো সেদিন তারা দূর থেকে দাঁড়িয়ে হেসেছিল, আর আপনি তাদের চোখে আঙুলি দিয়ে দেখিয়ে দিয়েছেন এই দুনিয়ায় সকলেরই বাঁচার অধিকার আছে। যাও রহিম, তুমি বাড়ি যাও। আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন মাস্টার বাবু? ওরে না না, এ বাড়িতে তোমার অবাধ অধিকার, তুমি যখন খুশি তখন আসবে। তবে হ্যাঁ, আমি যদি কোনোদিন আত্মসুখের মগ্ন হয়ে তোমার মুখের ওপর যদি দরজা বন্ধ করে দিই, সেই দিন তোমার ওই দুটো হাত দিয়ে সজোরে আমার গালে চড় বসিয়ে দেবে। না না, তাতে আমি কিছুই মনে করব না। জানবো আত্মসচেতন হতে এটাই আমার প্রয়োজন ছিল। এমন কথা বলবেন না মাস্টার বাবু, আপনি হলেন ওই বেহেশতের সূর্য, আপনি কোনোদিন ভুল করতে পারেন না। আমার উপর তোমার এতখানি বিশ্বাস? যা সত্য তার উপরে তো বিশ্বাস রাখা যায় মাস্টার বাবু। তুমি আপনাকে দেখে এই রহিম শেখ সত্যের মর্যাদা দিতে শিখেছে। আমার জিন্দগির সকল অন্ধকার আপনি দূর করে দিয়েছেন। তাই বলছি, আমার মল্লিকা বহিনের নামে কেউ মিথ্যে অপবাদ দিলে আমি তার জিভটা টেনে ছিঁড়ে নিয়ে আসবো। মল্লিকা বহিনকে আমি শ্রদ্ধা করি, এই একই রক্ত দুজনার শিরায় প্রবাহিত না হলেও আমি যে তার হতভাগ্য দাদা, তাই আমার মল্লিকা বহিনের অপমান অসম্মান আমি সইব না, কিছুতেই না। রহিম, রহিম, ঈশ্বর মাস্টার, তুমি ধন্য। তোমার শিক্ষা কোনো বিফলে যায়নি। পরাজিত সৈনিক হয়ে যে চেতনা তুমি ছড়িয়ে দিয়েছো, সেই চেতনা একদিন নতুন সমাজের জন্ম দেবে। আর সেই শুভ দিনে সবার পিছনে পড়ে থাকা মানুষরা সামনে সারি সারি এসে দাঁড়িয়ে তার শুনে চিৎকার করে বলবে, হবে না, আর কিছুই বলতে হবে না, আমি এসেই গেছি। আপনি অবাক হলে যে মাস্টার, না, আপনি আমার বাড়িতে। তুমি আমাকে শত্রু ভাবতে পারো, কিন্তু আমি তোমার অতি বড় আপনজন ভাবি। তারা মঙ্গলময়ী, জগতের কল্যাণ কর্মা। হারামজাদা, মুখে রক্ত উঠে মরে না, আমার সুদের কারবার একেবারেই বন্ধ করে দিয়ে। আমাকে কিছু বলছেন? বলবো বই কি, নিশ্চয়ই বলবো।
আর সেই জন্যই তো সব কাজ ফেলে রেখে তোমার কাছে ছুটে আসা। সত্যি কথা বলতে কি মাস্টার, তোমার মতো ধার্মিক মানুষ আছে বলেই পৃথিবীতে এখনো চন্দ্র সূর্য উঠছে। আর কেউ স্বীকার না করলেও আমি তো জানি তুমি কত উঁচু 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 ওসব ভনিতা না করে আসল কথাটা কি তা খুলে বলুন, আমার অনেক কাজ আছে। সে তো বটেই, সে তো বটেই। তুমি হলে কি মাস্টার এই কাজের মানুষ? কি মাস্টার, গায়ে যে কান পাতা যাচ্ছে না কেন বলুন তো? না, এই গায়ে সবাই বলা বলি করছে মল্লিকা নাকি নষ্টা, চরিত্রহীনা, দুশ্চরিত্রা। চি 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 চি, কি লজ্জার কথা। গায়ে সবাই বলা বলি করছে, আপনি বলছেন না? আমি তারা বম্ভময়ী জগতের কল্যাণ কর্মা। থামুন, ধর্মের ভেগ ধরে নিজেকে আর কত ঠকাবেন? তুমি আমি আমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ভবিষ্যতে কোনোদিন আমার বাড়িতে আসবেন না, কারণ আমি মানুষকে প্রশ্রয় দিই। আপনার মতন অমানুষ ছোট লোককে না, কোনোদিনও না। অপমান, এই অপমানের বদলা যদি নাম নিতে পেরেছি, অপমানে আমার মাথার চানিটা দপ দপ করছে, মনে হচ্ছে ওর মাথাটা চিবিয়ে খা। কার মাথা চিবিয়ে খাচ্ছেন চক্রবর্তী মশাই? এই যে তোমার বাবার, তার এত বড় সাহস যে সে আমাকে যাচ্ছে না তাই অপমান করে। সে কি, বাবা আপনাকে অপমান করেছে? না 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 না, আপনার মতন মহাপুরুষকে অপমান করে বাবা ভীষণ অন্যায় করেছেন। তুমি বলো বাবাজি, তোমাদের ভালোর জন্য কোথায় আমি? তুমি হাসছো বাবাজি? আপনার কথা শুনে না হেসে পারলাম কই। আচ্ছা চক্রবর্তী মশাই, আপনি কখনো কারোর ভালো করেছেন জীবনে? কি বললে? ঠিকই বলেছি, ভালোই ভালোই যদি চান বেরিয়ে যান আমার ঘর থেকে, এই মুহূর্তে বেরিয়ে যান আপনি। আচ্ছা, এই অপমান আমার মনে থাকবে। মনে ভেবেছ কি ওই বড় লোকের ঘরে বোনকে বিয়ে দিয়ে খুব সুখে থাকবে? কিন্তু না, এই দুঃখ হরণ চক্রবর্তী থাকতে সেটা কিছুতেই হবে না। তোমাদের বাড়া ভাতে আমি ছাই দেব, ছাই ছাই ছাই। আপনি তোমার ওই কুলোটা বোন সারা জীবন তোমার গোল গ্রহ হয়ে পড়ে থাকবে। খবরদার চক্রবর্তী মশাই, আর একবার ওই অশ্লীল শব্দটা উচ্চারণ করলে ঘষে মেরে আমাকে রক্তাই বদলে দেব। ঠিক আছে, ঠিক আছে, হজম শক্তি আমারও আছে, তাই এখন আমি হজম করে গেলাম। ঠিক সময়ে বিষটা আমি উগড়ে দেব। তারা বম্ভময়ী জগতের কল্যাণ কর্মা। আশ্চর্য, বুড়ো হয়ে মরতে চললো, এখনো পর্যন্ত মানুষের স্বভাবের কোনো পরিবর্তনই হলো না। এই অয়ন একদিন এমনই শিক্ষা দেবে, তখন বাছাধনকে আর পথ চলতে হবে না, কোনোদিন মাথা উঁচু করে চলতে পারবে না। দাদা, এই দাদা, কি রে একাগ্র চিত্তে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কার ধ্যান করছিস শুনি? ধ্যান? জানি রে জানি, তুই কার ধ্যান করছিস? কি জানিস? বলবো। বল। তুই এখন পরমার চিন্তায় একবারে মগ্ন হয়ে বসে আছিস। পরমা? এই দাদা শোন না,
বলছি পরমা খুব সুন্দরী, তাই না রে দাদা? কি করে বলবো বল, আমি তো আর কোনোদিন মুখের দিকে চোখ তুলে তাকাইনি। সে কি রে দাদা, তুই? পরমা না হই জয়ী শিউলি নামের কোনো যদি মেয়ে হতো, আমি তাকে নিয়ে স্বপ্ন দেখতে পারতাম, কিন্তু পরমাকে নিয়ে স্বপ্ন দেখা যায় না রে। দাদা কি রে, তুই খুব ভয় পেয়েছিস মনে হচ্ছে, কিন্তু তোর তো আর কোনো উপায় নেই। দুহাত ছেড়ে যখন তুই জলে ঝাঁপ দিয়েছিস, আমি তুই নিশ্চিন্তে থাকবো। ধনীর ছেলে হলেও আদর্শের কোনো তুলনা হয় না। তোর ভালোবাসার মর্যাদা সে নিশ্চয়ই দেবে। দাদা, কিন্তু জগতে এখনো কিছু মানুষ আছে যারা সত্যের জন্য তাদের সব কিছু হাসতে হাসতে বিলিয়ে দিতে পারে। আমাদের আদর্শ তাদেরই একজন। তাই সংসারের মেঘের আড়ালে থেকে নিজেকে লুকিয়ে না রেখে তুই তোর স্বপ্নের বাসর ঘর সাজিয়ে রাখবো। দেখবি তুই জয়ী হবি, তোর সব স্বপ্ন একদিন সার্থক হবে রে বোন, দাদা। সার্থক হবে। দাদা, জানি না আমার অদৃষ্টে কি লেখা আছে। কি লেখা আছে তা আমরা জানি না মল্লিকা, কিন্তু কিন্তু আমার ভালোবাসা যে সত্য সেটা আমার হৃদয়ে লেখা আছে মল্লিকা। আদর্শ, ভাবনার মিছিলে সামিল হয়ে আর আমি তোমাকে দূরে থাকতে দেবো না মল্লিকা। এসো, এসো আমার কাছে এসো। কিন্তু এখনো দ্বিধা, এখনো সংকোচ। তুমি তো জানো মল্লিকা, এই উর্বর মাটিতে জন্মায় ভালোবাসার ফসল। কিন্তু অনাবৃষ্টিতে তো সে ফসলের অপমৃত্যু হতে পারে। তাহলে তোর ভালোবাসা মিথ্যে হয়ে যাবে, বিশ্বাস ছিল তোরা লুপ্ত হয়ে যাবে, সাধারণ মানুষের থেকে লুপ্ত হয়ে যাবে তার দূরের জিলিপি। তুমি মল্লিকা, মল্লিকা, আমি তোমাকে একটা কথা বলেছিলাম, মনে আছে মল্লিকা? জীবনের যাই পরিস্থিতি আসুক না কেন, আমি তোমাকে কখনো আমার থেকে আলাদা করতে পারবো না। তাই তো আমি সমস্ত বেড়াদাল নিচ্ছিন্ন করে আমি আমার পূজারীর প্রতিমার সামনে এসে দাঁড়িয়েছি আদর্শ, প্রতিষ্ঠার মন্ত্র নিয়ে। এই মল্লিকা, কি হলো? তুমি 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 চুপ করে আছো কেন? তবে কি আমি বুঝবো আমি তোমার যোগ্য নই মল্লিকা? না আদর্শ না, একবার ভালো করে আমার মুখের দিকে তাকিয়ে দেখো, এবং কারদানিরত আমার সে কি তোমার নয়? এই হৃদয় মন্দিরে যে ফুল আমি ফুলের ডালি সাজিয়ে রেখেছি, সে ফুল তোমার পায়ের ছাড়া আমি যে অন্য কাউকে দিতে পারবো না। ভুল করেছিস রে মা, মহা ভুল করেছিস। ঈশ্বর মাস্টারের মেয়ে হয়ে তুই এত বড় ভুল করলি কেন মা? বাবা, জীবনটা শুধু যোগের অঙ্ক নয় রে মা, আছে বিয়োগ। তখন হৃদয় হয় ক্ষত বিক্ষত, আর চোখে নেমে আসে শ্রাবণের ধারা। মাস্টারমশাই, স্বপ্ন ভঙ্গের বেদনা মানুষকে কুড়িয়ে কুড়িয়ে নিঃশ্বাস করে দেয়। তাই বলছি আদর্শ, এই হতভাগিনীকে তুমি আর স্বপ্ন দেখিও না, বাড়ি যাও। মাস্টারমশাই, আপনিও এই কথা বলছেন মাস্টারমশাই? আপনি আমাকে ভুল বুঝবেন না মাস্টারমশাই। হ্যাঁ, আমি যে মল্লিকাকে ভালোবাসি, মল্লিকাকে আর মল্লিকাকে যদি আমি স্ত্রীরূপে গ্রহণ করতে চাই, তাহলে আমার অপরাধটা কোথায় মাস্টারমশাই? না না, তা কেমন করে সম্ভব? ও কেন হয় না সম্ভব মাস্টারমশাই? মল্লিকা গরিবের মেয়ে, আর তুমি হচ্ছে মস্ত ধনীর ছেলে। মাস্টারমশাই, তাই তোমাদের দুজনের মিলন হতেই পারে না। আপনিও এই কথা বলছেন মাস্টারমশাই? এটাই তো সত্য। পন পোতার হাটে তোমার দাম এখন অনেক। বাবা, তোমার বাবা তোমাকে বিক্রি করে মোটা অঙ্কের মুনাফা লুটতে চায়, আর আমি একজন রিটায়ার্ড স্কুল মাস্টার। তাই পন পোতার হাটে তোমাকে কেনার মতন ক্ষমতা কোথায়? নইলে এই পৃথিবীর সব বাবারাও চায় তার মেয়ে সুখী হোক। আমি তোর গরিব বাপ রে মা, তাই ইচ্ছে থাকলে কোনো উপায় নেই রে মা। বাবা, 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 তুমি আমি জানি তোর চোখ থেকে জল ঝরবে, আর আমি তোর স্নেহময় পিতা হয়ে তোকে সান্ত্বনা দিয়ে বলবো, ওরে মা, সংসারে সবার সব চাওয়া পূর্ণ হয় না রে মা।
তাই হারার বাজি ধরে যেটা স্বপ্ন বুকে নিয়ে তুই তোর জীবনটা শেষ করে দিস না রে মা, তুই তোর জীবনটা শেষ করে দিস। বাবা মাস্টারমশাই, মাস্টারমশাই, আমার বাবার সম্পত্তি আছে বলে আমাকে পরাজয় স্বীকার করে নিতে হবে। আমার ইচ্ছের কোনো দাম নেই মাস্টারমশাই। মাস্টারমশাই, আমার ইচ্ছে অনিচ্ছের কোনো প্রয়োজন নেই মাস্টারমশাই। আদর্শ, মাস্টারমশাই, আপনি তো আমার শিক্ষা করুন মাস্টারমশাই। মাস্টারমশাই, আপনি তো বলেছিলেন সত্যের জন্য যে সব কিছুকে ত্যাগ করতে পারে সেই প্রকৃত মানুষ। তাহলে আমি তো মল্লিকাকে ভালোবাসি, আমাদের ভালোবাসা তো মিথ্যে না। তাহলে আমি যদি মল্লিকাকে বিয়ে করি সেখানে আমার অপরাধটা কোথায় মাস্টারমশাই? আদর্শ তুমি মাস্টারমশাই, আপনি জানেন না আমার ভিতরে কি ভয়ঙ্কর জ্বর হয়েছে মাস্টারমশাই, আমি বোধহয় পাগল হয়ে যাব। কিন্তু তোমার বাবা যদি মল্লিকাকে পুত্রবধূ হিসেবে স্বীকার না করে, আমি ওকে স্ত্রীর মর্যাদা দেবো মাস্টারমশাই। কিন্তু তোমার বাবা যদি তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেয়, আমরা গাছতলায় গিয়ে আশ্বাস করবো মাস্টারমশাই। কিন্তু মল্লিকাকে যদি তোমার ভারী বোঝা বলে মনে হয়, না মাস্টারমশাই, যার জীবনের সঙ্গে নিজের জীবনটাকে জড়িয়ে একটা জীবনের স্বর্গ খুঁজে পেতে চেয়েছি তাকে কখনো বোঝা মনে হবে না মাস্টারমশাই, কখনো বোঝা হবে না। তোমার এই শপথ, আমার এই শপথ চিরসত্যকে উজ্জ্বল রাখতে আমি শপথ গ্রহণ করলাম মাস্টারমশাই। তাহলে আর দেরি নয়, লগ্ন পুরোহিত মশাই, এসবের ঊর্ধ্বে তোমাদের ভালোবাসা, আর তোমাদের এই ভালোবাসাকে সার্থক করতে উপরে ওই নীল আকাশকে সাক্ষী রেখে মল্লিকাকে আমি তোমার হাতে তুলে দিলাম। একদিকে অর্থের অহংকার, অন্যদিকে সত্যের আহ্বান। আমি সেই সত্যের আহ্বানে সাড়া দিয়ে তোমাদের দুটো জীবনকে একই সূত্রে বেঁধে দিলাম। মাস্টারমশাই, দেখো আদর্শ, আমার মল্লিকা মা যেন কোনোদিন অন্ধকারে হারিয়ে না যায়, হারিয়ে না যায়। এসো এসো মল্লিকা, এসো। মল্লিকা, সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, সৎভাবে চলি। আমিও ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম, ভদ্রভাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু না, ওই সৎ শব্দটা আমি আর জীবনে কখনো অভিভূতি করবো না। আমি ওই সমাজে একটা ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু ওই কথাগুলো শুধু অভিধানের পাতাতেই শোভাবর্ধন করে, বাস্তবে যার কোনো মূল্য নেই। বাবুজি, কে? পরান রিক্সাওয়ালা না? তুমি এখানে? আপনার কাছে এলাম বাবুজি। হ্যাঁ, সে তো দেখতে পাচ্ছি, কিন্তু কি জন্য, কি কারণে এসেছো সেটা তো বলতে হবে। আমার লক্ষ্মী ভালো হয়ে গেছে বাবুজি। ও, সেই জন্যই বুঝি ধন্যবাদ জানাতে এসেছো? না বাবুজি না, আপনি যদি আমাকে সাহায্য না করতেন বাবুজি, আমার স্ত্রী বিনা চিকিৎসায় মারা যেত বাবুজি। না না, আমি চাই না তোমার ধন্যবাদ। তুমি চলে যাও পরান। কি বলছেন বাবুজি? আমি ঠিকই বলছি পরান, তুমি ভুল জায়গায় চলে এসেছো। আমি কারো ধন্যবাদ পাওয়ার উপযুক্ত মানুষ নই। আমি একজন জেল খাটা দাগি আসামি, তাই তোমার ওই মূল্যবান ধন্যবাদ আমার জন্য নয় পরান, আমার জন্য নয়।
আমি অত শত জানি না বাবুজি, আমি শুধু জানি আপনি মানুষ নন, আপনি দেবতা। আবার সেই ব্যথাটা আমার মোচড় দিয়ে উঠেছে। এক আশ্চর্য যন্ত্রণায় আমার সারা শরীরটা যখন ক্ষত বিক্ষত হয়ে যায়। না, আমি খারাপ হয়ে গেছি পড়ার। তুমি এখান থেকে চলে যাও। বাবুজি আপনি? স্বপ্নের নদীটা এঁকে বেঁকে চলেছিল ওই মহাসমুদ্রের দিকে। হঠাৎ হঠাৎ সে মরুভূমিতে ছিটকে পড়লো। স্বপ্ন তার ডুবলে ডুবলে কেঁদে উঠলো। আর তুমি কত তখন হতাশার অন্ধকারে হারিয়ে গেল। কি বাবু, আপনি কাঁদছেন বাবুজি? আমি শুধু শুধু কাঁদতে যাবো কেন? আমার তো কোনো দুঃখ